আচ্ছা। দেখো সেটা হচ্ছে যে কোন ক্যালোরিমেট্রি টেস্টটা হচ্ছে তুমি তখনই করবা যখন হচ্ছে মনে করো সাপোজ একটা ম্যাটেরিয়ালকে তোমার যে কমন যে মেথড গুলো আছে, হ্যাঁ, এই কমন মেথড গুলো দিয়ে তুমি মনে করো সাপোজ এটাকে টেস্ট করতে পারতেছো না এই কিছু ইনহারেন্ট প্রপার্টিজ এর কারণে, তখন তুমি কোন ক্যালোরিমেট্রিটা হচ্ছে তুমি মানে কোন ক্যালোরিমিটারটা ইউজ করবা। আর এটা হচ্ছে একটা অ্যাডভান্স টেকনিক। হ্যাঁ। হুম। আর মানে যেহেতু ফ্লেম টেস্ট সেহেতু ওর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আসলে রিয়াকশন মানে ফায়ারের সাথে এর আসলে ইন্টারাকশনটা কেমন হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এইটা এই মেশিনটার একটা অন্যতম একটা সুবিধা হচ্ছে যে আসলে তুমি একটা প্রোডাক্ট সাপোজ তৈরি করবা। হ্যাঁ, এখন প্রোডাক্টটা আসলে বাল্ক প্রোডাকশনে যাওয়ার পর তুমি যদি বুঝতে পারো যে আসলে প্রোডাক্টটা কেমন হবে তাহলে তো সমস্যা। এই জন্য এই মানে এই মেথডটার সাহায্যে তুমি একটা মনে করো প্রোডাক্টের আর্লি ডেভেলপমেন্ট স্টেজে তুমি আসলে মানে টেস্ট করতে পারবা যে আসলে প্রোডাক্টটা তোমার সর্বশেষ অবস্থায় কিরকম হবে তুমি এটা জানতে পারবা। যার কারণে এটা হচ্ছে মনে করো একটা আইডিয়াল এবং ফিনান্সিয়ালি অ্যাট্রাকটিভ ডিভাইস। তো এখানে মূলত টেস্ট করা হয় হচ্ছে তোমার যে মানে ইগনিশাবিলিটি, কম্বাস্টিবিলিটি, স্মোক প্রোডাকশন আর হচ্ছে টক্সিক গ্যাস। তো এইগুলা হচ্ছে মানে মূলত হচ্ছে টেস্ট করা হয়, যেটা আমি কার্ভে তোমাকে দেখাবো। আর এখানে যে ম্যাথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ESTM E1354। হ্যাঁ। হুম। আর মূলত এখানে আমরা হিট রিলিজের যে ব্যাপারটা এটা এখানে একটু আলোচনা করবো, স্মোক প্রোডাকশনটা দেখবো, টোটাল হিট রিলিজটা দেখবো, যেটা আমরা কার্ভ দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এখন আহ দেখো তো এখন এই কোন ক্যালোরিমিটারের হচ্ছে কিছু পার্টস আছে। পার্টস কি সাপোজ লাগবে এখানে মানে? পার্টস তা কি তুমি লাগবে? না এমনি দেখায় যে যে আসলে মানে কোনটা কি করে। কনিক্যাল শেপ ফ্লাক্সটা হচ্ছে তোমার মনে করো এটা একটা হিট জেনারেট করে। তারপরে স্পার্কের কাজ হচ্ছে মনে করো এটা টেস্ট স্পেসিমেনের উপর এটা লাইট ফেলে এটা। লোড সেল হচ্ছে তোমার হিট লসটা মেজার করে। আর এক্সস্ট সিস্টেম হচ্ছে স্মোক মেজারমেন্ট নেয় আর হচ্ছে গ্যাস স্যাম্পল এখান থেকে নেওয়া হয় আর কি, এটাই। আর স্যাম্পল প্রিপারেশন যদি আমরা দেখি তো লোড এটা সেলটা স্যাম্পল। কি মেজার করে? হ্যাঁ, লোড সেল কি মেজার করে? লোড সেল হচ্ছে হিট লস মেজার করা, হিট লস, কতটুকু হিট লস হচ্ছে। আচ্ছা দেখো এখন স্যাম্পল প্রিপারেশনটার কথা যদি আমরা বলি সেটা হচ্ছে স্যাম্পলটা সাইজ হচ্ছে 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার। আর থিকনেসটা এখানে তোমার হচ্ছে সর্বোচ্চ তুমি 50 মিলিমিটার পর্যন্ত নিতে পারবা। আর যে কোনো একটা চেষ্টার ক্ষেত্রে যদি তুমি কন্ডিশনিংটা বিবেচনা করো, এটার ক্ষেত্রে কন্ডিশনিং করতে হয় সেটা হচ্ছে তোমার 50% হচ্ছে রিলেটিভ হিউমিডিটি থাকতে হবে, আর 23 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তোমার টেম্পারেচার টেম্পারেচার। থাকতে হবে। আর স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে এখানে আরেকটা ব্যাপার আছে যে স্যাম্পলটা যখন তুমি স্পেসিমেনটা কেটে নিবা, কেটে নেওয়ার পর হচ্ছে এটার ব্যাক সাইড এবং প্রান্ত এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল দ্বারা তোমাকে হচ্ছে এটা র্যাপ করতে হবে। কারণ কি? কারণ শুধু হচ্ছে যে উপরের পোর্শনটা যে ফাঁকা থাকলো, উপরের পোর্শনটা যাতে শুধু মনে করো তোমার হিট হয়, বাকি দুইটা পোর্শন মানে প্রান্ত যেন হিট না হয়, নিচেও যেন কোনো হিট না পড়ে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। এই জন্য অ্যালুমিনিয়ামের হচ্ছে ফয়েল দিয়ে করা হয়। আর ওই যে প্রথমেই তো বললাম যে যে সকল ম্যাটেরিয়ালকে তোমার হচ্ছে মনে করো কমনলি সাইটেড মেথড যেগুলোকে হচ্ছে টেস্ট করা যায় না, তখনই কোন ক্যালোরিমিটারটা তুমি ইউজ করবা। এটা হচ্ছে একটা কথা। এখন ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে তুমি অ্যাট ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়ালটাকে যে টেস্ট স্পেসিমেনটা নিছো সেটা তুমি হচ্ছে লোড সেলের উপর তুমি হচ্ছে এটা প্লেস করবা। এরপর হচ্ছে ওই লোড সেলের উপর যে প্লেস করলা, ওর উপরে এসে তোমার স্পার্ক ইগনিটর যেটা আছে ওইটা এসে তোমাকে এখানে হিট দিবে। এবং হিট ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে এটা মানে বার্ন না করে। যখন ম্যাটেরিয়ালটা যখন বার্ন করা শুরু করবে, ওই বার্ন করা শুরু করার পর কিছু মানে সিম্বল থাকবে, ওই সিম্বল গুলা দেখার পর পরবর্তী 2 মিনিট পর্যন্ত পরীক্ষাটা চালাইতে হবে। তাহলে সিম্বল গুলা কি কি? সিম্বল গুলা হচ্ছে যে তোমার সর্বশেষ ফ্লেমের যদি সাইন দেখা যায়, এটা একটা কথা। আর তুমি তো দেখতে পাচ্ছ হিট লটকে মানে মানে মাস লস কেমন যাচ্ছে, সেটা যদি 150 গ্রাম/মিটার স্কোয়ার যদি নিচে চলে আসে, অথবা ম্যাটেরিয়ালটা যদি পুরোপুরি পুড়ে যায়, অথবা যদি 60 মিনিট পার হয়ে যায়, অথবা যদি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা যদি একদম লোয়েস্ট পর্যায়ে চলে আসে, তার মানে হচ্ছে এই কয়েকটা তোমার হচ্ছে সিম্বলের পর মানে দেখার পর পরবর্তী 2 মিনিট পর্যন্ত তোমার ম্যাটেরিয়ালটাকে মানে আগুনে চালাইতে হবে। আর যদি দেখো যে হচ্ছে
টেস্ট শুরু করার পর 30 মিনিট পর পর্যন্ত কোনো প্রকার আগুন না ধরে, অথবা যদি কোনো মনে করো কোনো হিটের কোনো ট্রান্সফার বা হিট লসের যদি কোনো কিছু না দেখো, তাহলে টেস্টটা সঙ্গে সঙ্গে অফ করে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে যদি ফার্স্ট মানে মানে আমি যদি শর্ট করে বলি, যে প্রথমে নিয়ে এসে তুমি লোড সেলের উপর বসাবা, এরপর স্পার্ক ইগনিটর এসে তোমাকে এখানে হিট দিবে, তারপর তুমি ততক্ষণ পর্যন্ত হিট দিবা যতক্ষণ না পর্যন্ত এই কয়েকটা সিম্বল দেখা যায়। এই সিম্বল যদি দেখা যায়, দেখা যাওয়ার পরও তোমাকে 2 মিনিট আরো চালাইতে হবে। আর যদি টেস্ট শুরু হওয়ার প্রথম 30 মিনিট পর্যন্ত যদি কোনো প্রকার যদি সাইন না দেখা যায় মানে ইগনিশনের, তাহলে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে, অথবা যদি হিট ইভলিউশন না দেখা যায় তখন টেস্টটা হচ্ছে স্টপ করে দিতে হবে। তো এটা হচ্ছে যদি ওয়ার্কিং কোনো প্রিন্সিপাল। যদি দেখা না যায় তাহলে কি ওইটা ফ্লেম রিটার্ডেন্ট না, ওটা তো পাস করে হ্যাঁ, যাবে নাকি? ওই যে ফ্লেম রিটার্ডেন্ট হয়ে গেল, ওটা ওটা আর টেস্ট করার দরকারই নাই। আচ্ছা, তো এখানে কিছু জিনিসপত্র বলা আছে যে আসলে তোমার টেস্ট রিপোর্টে কি কি ডাটা থাকবে। তো এগুলো ডাটা আমার আসলে আমি এগুলো পড়ি না ওইভাবে, আমি জাস্ট হচ্ছে ওই, লাগবে না, হ্যাঁ, এগুলো মানে এগুলো লাগবে না, লাগবে না। জাস্ট এমনি দেখলে হচ্ছে। তো দেখো কি কি আপনাকে ডাটা আমি, থাকে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনাকে আমি পাঁচটা পাঁচটা জিনিসের নাম বল, মানে এই পাঁচটার ইয়ে পাঠাই, এই পাঁচটা হলেই হবে। মানে অ্যাকচুয়ালি আপনার কার্ভে এই ডাটা গুলো থাকে। একটা এই হচ্ছে যে এইচ কার্ভে আর। হচ্ছে প্রথমে হিট রিলিজ থাকবে, টোটাল হিট রিলিজ, স্মোক প্রোডাকশন, আর হচ্ছে ইফেক্টিভ হিট অফ কম্বাশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেপার যে থেকে এইগুলো নেওয়া এই চারটা জিনিস হলেই হচ্ছে। যে হিট রিলিজ রেট, টোটাল হিট রিলিজ, টাইম টু ইগনাইট, স্মোক প্রোডাকশন রেট। হ্যাঁ, হ্যাঁ, দেখো মাস এখন লস। দেখো এই যে প্রথম প্রথম কার্ভটা দেখো ভাইয়া। প্রথম কার্ভটা কি করছে দেখো, প্রথমেই দেখো একটা পিক দিছে, অনেক উপরে একটা পিক দিছে। এর অর্থ হচ্ছে যে তোমার অনেক বেশি। ইগনিশনটা হয়েছে, হিট হ্যাঁ। রিলিজ অনেক বেশি হয়েছে। তাহলে হিট রিলিজ কখন বেশি হবে? যখন এটাতে মনে করো ইগনিশন হয়ে যাবে, আগুন হুম, ধরবে। তার মানে এটা দ্বারা বোঝায় যে প্রথমে তুমি যখনই তুমি মেটালটাকে হিট করতেছো, আগুন ধরে গেছে এবং ভালোভাবে আগুন ধরছে। হুম, আগুন ধরার পর তোমার আস্তে আস্তে এটা কি হয়েছে, নিচে নামছে। তার মানে আগুনের তীব্রতাটা কমে গেছে। এরপর কি হয়েছে দেখো, মানে হিট রিলিজ এখানে কম হয়েছে, তারপর কি হয়েছে, একটা স্টেবল পর্যায়ের মতো এটা চলছে। চলার হুম, পর হঠাৎ করে আবার উপরে উঠছে। হঠাৎ করে উপরে ওঠার অর্থ হচ্ছে যে হিট রিলিজ এখানে বেশি হয়েছে। হিট রিলিজ কেন বেশি হলো? তার মানে ম্যাটেরিয়ালটা এখানে মানে মানে চূড়ান্ত পর্যায়ে যে মানে পুরার যে দরকার সেটা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে ফুল শেষ হওয়া পর্যন্ত এটা ডিক্রিজে থেমে যাচ্ছে। এই যে হিট রিলিজের যে ব্যাপারটা আমরা দেখলাম, এই ব্যাপারটা এই চারটা কার ইন্ডিভিজুয়ালি বুঝাইছে কিরকম। যে টোটাল হিট রিলিজ প্রথমে কি আস্তে আস্তে কি উপরে উঠতেছে, প্রথমে হচ্ছে কি হ্যাঁ একটু একটু বাড়তেছে, তারপর স্টেবল পর্যায়ে, তারপর কি আবার বেড়ে আবার থেমে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা হলো টোটাল হিট রিলিজ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর ইফেক্টিভ হিট অফ কম্বাশনের ব্যাপারটা যদি আমরা বলি, যে এখানে হচ্ছে অনেকগুলো আমরা স্পাইক দেখতেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে কার্ভটা হচ্ছে স্টেবল না। তাহলে স্টেবল না হওয়ার কারণ হচ্ছে যে এটা কনসিস্টেন্টলি এটা পড়ে নাই, পড়ে তাই নাই। না? তাহলে কনসিস্টেন্টলি যেহেতু পড়ে নাই, তাহলে তার কারণ কি কি হইতে পারে? এটা প্যারামিটার বেশ কিছু হইতে পারে। প্যারামিটার হচ্ছে সাপোজ মনে করো তুমি আগুনের তীব্রতাটা বাড়াইছো বা কমাইছো, এটা একটা হইতে পারে। তারপর আরেকটা জিনিস হইতে পারে যে তোমার হচ্ছে, যে আমি এখানে একটু যাই, জিনিসগুলো ভুলে গেছি আমি। তারপর তুমি ফায়ার কন্ডিশন চেঞ্জ করতে পারো, অথবা তোমার হচ্ছে এখানে তোমার ম্যাটেরিয়াল কম্পোজিশন ওই জায়গাটায় ভেরি করতেছে কোনো কোনো জায়গায়, অথবা ইনকমপ্লিট বার্নিং হচ্ছে। এটা হচ্ছে কার্ভ থ্রি বোঝাচ্ছে। আর কার্ভ ফোর যেটা, কার্ভ ফোর হচ্ছে তোমার স্মোক প্রোডাকশন। তো কার্ভ আমরা ফোরটা দেখো কিন্তু, হ্যাঁ, কার্ভ ওয়ানকেই ফলো করে। ওইটাই তো একই জিনিস হচ্ছে একই। ঠিক আছে, একই। সেটা হ্যাঁ, হচ্ছে এই যে দেখো প্রথমে যেহেতু আগুন ধরছে, তাহলে কে সে কি করবে, স্মোক প্রোডাকশন স্মোক। করছে, হ্যাঁ তারপর কমতেছে, এখানেও স্মোক কমতেছে, তারপরে যে এখানে চূড়ান্ত পর্যায়ে কি পুড়ে অনেক। যাচ্ছে। তাহলে হ্যাঁ, এখানে আবার স্মোক প্রোডাকশন করতেছে, তারপরে এই যে নিচের থেমে দিকে গেছে। নেমে যায়, থেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। হুম। এই তো মোটামুটি এটাই হচ্ছে কার, আর কিছু নাই, শেষ। তাহলে এটা হচ্ছে তোমার কোন ক্যালোরিমেট্রি, ব্যাপারটা বুঝছো? হুম, ক্লিয়ার। আর হচ্ছে ইউএল 94, যেটা আমার মনে আচ্ছা, হয় ইউএল 94 মনে হয় এক্সামের জন্য একটু কম ইম্পর্টেন্ট। কেন যেন মনে হচ্ছে, কারণ ইউএল 94 কারো টেস্টে ছিল না, প্রেজেন্টেশন কারো দেখি নেই আর কি। না না, UL 94 প্রেজেন্টেশন ছিল, আমি ছিলাম ওই দিন। ও। ও। ওটা তো বা ওই মনে করো ওই প্রেজেন্টেশনে তো বা ওইটা আপলোড করা হয় নাই বা এরকম কিছু একটা। তো ভার্টিক্যাল ফিল্ম টেস্ট তো এটা তো তুমি জানোই, এটা এটা না দেখি নাকি? না দেখবা, দেখলে আমি পড়াই দেই, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, পরে তাহলে সব একবার পড়ার সমস্যা দেখো নেই। পড়া হয়ে যাবে। হ্যাঁ। এটা হচ্ছে যে ভার্টিক্যাল ফ্লেম টেস্টটা হচ্ছে আমার
যতগুলো মেথড আমরা use করি, তার মধ্যে কমন মেথড হচ্ছে ভার্টিক্যাল ফ্লেম টেস্ট। তো ভার্টিক্যাল ফ্লেম টেস্ট এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আসলে তোমার স্পেসিমেন যেটা আছে ওইটা ভার্টিক্যালি এটা আসলে প্লেস করা হয় বার্নারের উপরে, যার কারণে হচ্ছে এটাকে ভার্টিক্যাল ফ্লেম টেস্ট বলা হয়। তো আমরা এখানে যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে এএসটিএম D6413 মেথড, এবং যেটার ক্ষেত্রে আমার স্পেসিমেনের সাইজ আসবে হচ্ছে 300 মিলিমিটার x 76 মিলিমিটার। এবং এখানে তুমি একটা স্পেসিমেন দ্বারা এটা কখনো টেস্ট করতে পারবে না। এটার নির্দেশনা হচ্ছে যে টোটাল তোমাকে 6টা স্যাম্পল তোমাকে কালেক্ট করতে হবে, যার মধ্যে তুমি 3টা স্যাম্পল কালেক্ট করবে হচ্ছে টানার দিক থেকে মানে ওয়ার্ক ডিরেকশন, আর 3টা হচ্ছে তুমি কালেক্ট করবে হচ্ছে ওয়েভ ডিরেকশন থেকে, ঠিক আছে? এরপর ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আমি বলি, যে প্রথমে স্যাম্পলটা আমি প্রিপারেশন করব, তারপর এটাকে হচ্ছে ফ্লেম হাইটের হচ্ছে তোমার 38 মিলিমিটার উপরে হচ্ছে আমি এটা জড়া মানে প্লেস করব। তার মানে এখানে ফ্লেম হাইট তোমাকে 38 মিলিমিটার তোমাকে কনফার্ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 38 মিলিমিটারই কেন করব, কারণ হচ্ছে যে আমাদের নির্দেশনা অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড, তাই না? এখন যদি কেউ হ্যাঁ, যদি 39 মিলিমিটারে করে তাহলে তার রেজাল্ট ভেরি আসবে, আবার 40 মিলিমিটার করলে তার ভেরি আসবে। এই কারণে সবাই যাতে সেম প্রসিডিউরে করে, যার কারণে এখানে ফ্লেম হাইটটা 38 মিলিমিটারে রাখা হয়েছে। আচ্ছা, এখন তুমি 12 সেকেন্ড তুমি কি করবা, ফ্লেম কন্টিনিউ করবা, তারপরে স্পেসিমেনটা রিমুভ করবা ফ্লেম থেকে। এরপর দেখবা যে আসলে আফটার গ্লো টাইম এবং চার লেন্থ, যেটা আমরা একটু পরে বর্ণনা করতেছি। এখন ডিটেলস যদি বর্ণনা করি, সেটা হচ্ছে তুমি 6 সেট স্যাম্পল তুমি নিবা, তারপর ইন্ডিভিজুয়াল স্যাম্পলকে তুমি ফিট করবা, ফিট করার পর 12 সেকেন্ড তুমি হচ্ছে কি করবা, এটা ফ্লেমে চালাবা 38 মিলিমিটার ফ্লেমে এটে। তারপর হচ্ছে তুমি কি করবা, রিমুভ করবা। যখন তুমি রিমুভ করলা ফ্লেম থেকে, এরপর হচ্ছে ওই যে স্যাম্পলটা পুড়ে গেছে, ওই হ্যাঁ, পুড়ে যাওয়ার এগুলো। ওই কোণ থেকে 6 মিলিমিটার একটা কোণে হচ্ছে তুমি একটা হোল ক্রিয়েট করবা, মানে গর্ত করবা, যাতে হ্যাঁ, ওই গর্তের মধ্যে তুমি একটা ওয়েট ঝুলায় চার লেন্থ বের করতে পারো। এবং এই ওয়েট এবং এই ওয়েটের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমার ফেব্রিক জিএসএম এর উপর নির্ভর করে। আর চার লেন্থ যদি ক্রিয়েট হয় তাহলে সেটা মিলিমিটারে মেজার করা হয়, আর ক্রাইটেরিয়া দেখা হয় যে আসলে সেটা স্যাটিসফাইড করছে কিনা। এখন আমরা ওয়েট অ্যামাউন্ট যে আমরা দিব ফেব্রিকের জিএসএম অনুযায়ী, তার এখানে অ্যামাউন্ট একটা দেওয়া আছে, যে যদি তোমার ফেব্রিক আচ্ছা, জিএসএম যদি 200 জিএসএম হয়, তাহলে এই পর্যন্ত তুমি হচ্ছে এখানে 100 গ্রাম ওয়েট ঝুলাইতে পারবা। 200 থেকে 303 জিএসএম যদি হয়, তুমি এখানে 200 গ্রাম ওয়েট ঝুলাইতে পারবা। 303 থেকে 430 জিএসএম যদি হয়, তাহলে 300 গ্রাম ঝুলাইতে পারবা। আর 430 থেকে 450 জিএসএম হইলে তুমি এখানে 400 গ্রাম ঝুলাইতে পারবা। আচ্ছা আচ্ছা, দেখো এখানে এখন। 6 6 মিলিমিটার যে জায়গাটায় আমি ছিদ্র করতেছি, মানে হ্যাঁ, ওয়েট ঝুলা দিচ্ছি, হ্যাঁ, ওই জায়গায় এটা তুমি কি ঝুলাবা। শুরু থেকে, এটা কি স্যাম্পলের শুরুতে থেকে 6 মিলিমিটার মানে দূরে তুমি নিয়ে নাকি? হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে তুমি মানে যে যেদিক থেকে পোড়া শুরু করছে, মানে নিচের দিকে, স্যাম্পলের নিচের দিকে তুমি নিচের দিকে ঝুলাইছো না? আগুন কি তাহলে উপরের আমি দিকে লাগাইছো না নিচের দিকে বলো? আহ আচ্ছা, তাহলে আগুন তো আমি নিচ থেকে লাগাইছি, তাহলে তার মানে নিচে তুমি, যে হ্যাঁ, জায়গাটায় আগুনটা পড়ছে। আগুনটা তুমি নিচ থেকে জ্বালাইছো, যখন তুমি রিমুভ করছো এখন হ্যাঁ, ঝুলানোর সময় ওই পোর্শনটা উপরে রেখে ঝুলাইতে হবে, যাতে ওই ওয়েটের ভরে জিনিসটা ছিঁড়ে নিচের দিকে নেমে আসে। বোঝো নাই? আচ্ছা, তোমাকে বুঝাই দেখো। হ্যাঁ, আচ্ছা দেখাই তোমাকে। পেন কই? পেন 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 কমেন্ট। মনে হয় আমি বুঝছি, আপনি জ্বালাই ফেলছেন তো, মানে এখানে ছাই মানে জিনিসটা জ্বলছে, জ্বলার পর ওই জ্বলার ওখানেই 6 মিলিমিটার দূরে আমি হচ্ছে ওয়েটটা লাগাবো, তাই তো? হ্যাঁ, 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 যে আমি সাইডটা তোমাকে জ্বলছে, মানে হ্যাঁ, যে সেটটা পিওর জ্বলছে সাইড, আর কি, পিওর যে সাইডটা না, সেটটা যে সেটটা যে সাইডটা জ্বলছে। ডিস্ট্রয় হয়েছে, যে সাইডটা বার্ন আচ্ছা, হয়েছে। এই দেখো আমি বুঝাইতে পারি কিনা দেখো। এই যে মনে করো স্যাম্পলটা এই যে এটা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ভাই, বলো তো পুড়ছে কোথায়? এই যে মনে করো ঠিক এখান থেকে এতটুকু পুড়ছে মনে করো, হ্যাঁ? পড়ছে। আর তুমি এটা রিমুভ করলা। এখন তুমি কি করবা, হ্যাঁ, স্যাম্পলটা যখন তুমি নিবা পরবর্তীতে, স্যাম্পলটা তোমাকে নিয়ে নিতে হবে এইভাবে। হ্যাঁ, আর এই কোনায় হচ্ছে 6 মিলিমিটার নিচে তুমি একটা কি করবা, হোল ক্রিয়েট করবা। হ্যাঁ, করার পর তুমি ওয়েটটা এখানে ঝুলাবা। হ্যাঁ, ওয়েট ঝুললে তো এই জায়গাটা কি পড়ছে, দুর্বল, তার মানে এটা কি সিরে নিচের দিকে আসবে। আসবে। এটা হলো চার লেন। বুঝতে ক্লিয়ার? পারছি। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওইটা ফাইল সেভ না করলে হবে? এটা ঠিক আছে, ওই ইয়াতে হয়ে যাক। আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে তোমার, দেখো এরপর তোমাকে দেখবো হচ্ছে যে আসলে এখানে
হ্যাঁ, তোমার হচ্ছে ওই ক্রাইটেরিয়া দেখবো, ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে। এবার ক্রাইটেরিয়াটা আমি বলি। আমার গ্লো টাইম হচ্ছে 0 বা তার কম হইতে হবে। আর ফ্লেম টাইম হচ্ছে গ্লো টাইম হচ্ছে 10 সেকেন্ডের নিচে হইতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সরি, না গ্লো টাইম হচ্ছে দশ গ্লো টাইম না, ওটা জিরো চার লেন্থ, সেকেন্ড চার লেন্থ, চার চার লেন্থ। লেন্থ হচ্ছে 10 মিলিমিটারের কম হইতে হবে। 10 মিলিমিটার না, 10 সেন্টিমিটার। মিলিমিটার। 100 মিলিমিটার। তোমার গ্লো টাইম যদি 0 সেকেন্ডের থেকে যদি বড় হয়, তাহলে ওটা ও, সঙ্গে সঙ্গে এটা সরি ক্যান্সেল। তার সরি, মানে স্যাম্পল রেজাল্ট তো ফেল, 300 তখন বাই চার 15। লেন্থ আর মেজার করার কোনো দরকার নাই। আর হ্যাঁ, যদি হ্যাঁ। গ্লো টাইম যদি 0 সেকেন্ডের ইকুয়াল হয় অথবা এর থেকে কম হয়, তখন ভাবতে হবে যে একটা ক্রাইটেরিয়া সে ফিল আপ করছে, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। হ্যাঁ, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে চার লেন্থ মেজার করতে হবে। চার লেন্থ যদি 10 সেন্টিমিটার বা 100 মিলিমিটার থেকে কম হয় তাহলে রেজাল্ট সাকসেসফুল। আর হুম, যদি এর থেকে বেশি হয় তাহলে তোমার হচ্ছে এটা ফেল্ড। আচ্ছা, যেমন যদি আমরা ফার্স্ট স্যাম্পলটা দেখি, ফার্স্ট স্যাম্পলটাতে হচ্ছে দেখো গ্লো টাইম কত, 31.5, 0 সেকেন্ডের থেকে বেশি, তাহলে এখানে কি চার লেন্থ মেজার হুম, করার কোনো দরকার আছে? না, দরকার নেই, তার মানে এটা ফেল্ড, শেষ। হ্যাঁ, সেকেন্ড স্যাম্পলটাতে দেখো গ্লো টাইম হলো 0 সেকেন্ড, আর এটার চার লেন্থ হচ্ছে কত, টেন 11। পয়েন্ট নাইন তা যেহেতু 0 সেকেন্ড পাইছে তার মানে চার লেন্থ মেজার করতে হবে। আর না, এটা 10 সেন্টিমিটারের থেকে কি বেশি না? ফেল। তাহলে 10 সেন্টিমিটারের যদি বেশি হয় চার লেন্থ, তাহলে রেজাল্ট কি? ফেল। ফেল্ড। হুম, সেম টু সেম হচ্ছে এটা দেখো, যে 7.1 সেন্টিমিটার, এটা কি হচ্ছে? পাস। পাস। কিন্তু আমি এখানে এটা ভুলে সম্ভবত ফেল্ড লিখছিলাম মেবি, আচ্ছা এটা লিখে ফেলছি, যাই হোক। আচ্ছা, আচ্ছা। আর লাস্টেরটা দেখো যে এখানে গ্লো টাইম হচ্ছে কত, 11.5 সেকেন্ড, তার মানে এটা প্রথমে ফেল্ড, 0 সেকেন্ডের থেকে বেশি। সো চার লেন্থের জায়গাটা পুরো ফাঁকা। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখবো যে 45 ডিগ্রি ফ্লামেবিলিটি টেস্ট। এটা মূলত করা হলো তোমার এসটিএম D1230 মেথডে। এটা মূলত করা হয় ন্যাচারাল সিনথেটিক ফেব্রিকের জন্য। যেহেতু স্যাম্পলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে প্লেস করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে হলো 45 ডিগ্রি ফ্লামেবিলিটি টেস্ট। এবং এই ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর তোমাকে চেক করা লাগে, একটা হচ্ছে যে কত দ্রুত আগুনটা ধরতেছে, আর একটা সার্টেন ডিস্টেন্স তোমাকে ক্রস করার জন্য ফ্লেম স্প্রেড হতে কত সময় লাগতেছে। ঠিক আছে? এইটা তুমি স্যাম্পল প্রিপারেশনের কথা যদি তোমাকে চিন্তা করা হয়, তাহলে এখানে স্যাম্পল প্রিপারেশন করা হয় হচ্ছে তোমার দুইটা, দুই ভাবে। একটা হচ্ছে যে স্যাম্পলটা হচ্ছে লন্ডারেবল, মানে যেটা ধোয়া আর যেটাকে ধোয়া যায় না। যে স্যাম্পলটাকে আমার ধোয়া যায়, তো সেই ক্ষেত্রে আমার 12 সেট স্যাম্পল দরকার, এবং 12 সেট স্যাম্পলের মধ্যে আমার 6 সেট স্যাম্পল হবে অরিজিনাল ফেব্রিক, আর 6 সেট স্যাম্পল হবে হচ্ছে লন্ডার ফেব্রিক। কেন? বিকজ অফ কম্পারিজন, কম্পেয়ার করার জন্য। এবং এই যে প্রতিটা 6 সেট করে যে কথাগুলো আছে, এই 6 সেটের প্রতিটার মধ্যে 3 সেট করে আমার ওয়ার্ক ডিরেকশন আর ওয়েব ডিরেকশন থেকে নিতে হবে। আর যদি নন লন্ডারেবল হয়, তাহলে 6 সেট স্যাম্পলই জাস্ট আমি নেব। সেক্ষেত্রে কোনো অরিজিনাল ব্যাপার থাকবে না, কারণ এটা তো নন লন্ডারেবল, মানে তো কি অরিজিনালি আছে। আর 6 সেট স্যাম্পল নিব, 3 সেট ওয়ার্ক, 3 সেট ওয়েব। স্যাম্পল সাইজ হবে 6.5 × 2 ইঞ্চি। আর স্যাম্পল প্রিপেয়ার করার পর অ্যাটলিস্ট 15 মিনিট এটাকে ড্রাই করার জন্য ডেসিকেটর রাখতে হবে, যাতে এটা কি পানি থাকলে সেটা শোষণ করে নেয়। আর হুম, যদি আমাদের পিল্ট অথবা ন্যাপড ফেব্রিক থাকে তাহলে ব্রাশিং করতে হবে যেন সার্ফেসের ফাইবার গুলো রেজিস্ট হয়। ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই সহজ। স্যাম্পল প্রিপারেশন করার পর আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউন্টিং করব, তারপর ট্রিগার দ্বারা ফ্লেম দিব, আর স্প্রে টাইমটা আমরা মেজার করব। রেজাল্ট ইন্টারপ্রিটেশনটা এখানে একটু জটিল মনে হতে পারে, কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে যে তোমার যদি সারফেসে যদি রেজিস্ট ফাইবার থাকে, যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তোমাকে এইখানে বুঝো, যদি রেজিস্ট ফাইবার যদি না থাকে, যদি রেজিস্ট ফাইবার যদি না থাকে, তাহলে ফ্লেম স্প্রেড টাইম যদি 3.5 সেকেন্ড থেকে বেশি অথবা সমান হয়, তাহলে রেজাল্ট হচ্ছে পাস। তাহলে যদি এর থেকে কম হয় তাহলে রেজাল্ট কি? ফেইল্ড। তাহলে এটা। হুম। এই যে একদম শেষে এটা বলা আছে যে এই যে রেজাল্ট ফেইল্ড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি রেজিস্ট ফাইবার যদি থাকে, যদি রেজিস্ট ফাইবার থাকে এবং ফ্লেম স্প্রেড টাইমটা যদি 4 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়, হুম, তাহলে এটা একটা, তাহলে রেজাল্টটা পাস। এবং এক্ষেত্রে তোমার দেখতে হবে যে বেস যে ফেব্রিকটা আছে সেটাও ইগনাইটেড হবে অথবা চার্ড হবে অথবা মেল্টেড হবে, এবং মেল্টেড হোক। মেল্টেড হবে। ঠিক আছে, যদি সারফেসে ফাইবার থাকে। আবার হ্যাঁ, যদি এই যে 4 থেকে 7 আছে, 7-এর থেকে যদি বেশি হয়, তাহলে সেটা তো অবশ্যই কি পাস, কারণ যেহেতু 4 থেকে 7ই পাস হয়ে গেছে। তাহলে 7 সেকেন্ডের বেশি হলে কি পাস ইজিলি হবে না? হ্যাঁ। ইজিলি হয়ে যাবে।
ঠিক আছে। দ্যাটস ওয়াই এই যে প্রথম যে ফেব্রিকটা, এই প্রথম যে ফেব্রিকটা, এইটা হচ্ছে তুলনামূলক বেশি তোমার হচ্ছে ভালো। আর এটা হচ্ছে তোমার কি তুলনামূলক বেশি, তুলনামূলক একটু কম ভালো। দ্যাটস ওয়াই এটাকে কেস টু তে রাখা হয়েছে, এটা হলো কেস ওয়ানে রাখা হয়েছে। আর কেস টু কেন রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে কেস থ্রি এবং কেস ওয়ানের একটা মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট অবস্থা। মাঝামাঝি। আর যদি স্পেসিমেন নাই পুড়ে তাহলে তো রেজাল্ট অলরেডি পাসড। এই হচ্ছে একটা অবস্থা, এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, পানি রিমুভ করা হবে, এটা কোথায় আছে? ওয়াটার রিমুভ করা হবে? ওয়াটার রিমুভ করা হবে এই যে তোমার এই যে ডেসিকেটর, শোষকধার, মানে এটা পানি শোষণ করে। এটা ওই যে আমি, ঔষধের মধ্যে দেখো না আমরা, তোমার কিছু ও কিছু আচ্ছা, না, লিখছি ক্যালসিয়াম লিখছি, ক্লোরাইড পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ওইগুলা। এইটাই খুঁজতেছিলাম। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা হবে হচ্ছে এই যে জিনিসগুলা, এগুলা বাদে চিলড্রেন হ্যাঁ, স্লিপওয়্যার, প্রোটেক্টিভ ক্লোদিং, তারপর ইন্টারলাইনিং ফেব্রিক্স, ফুটওয়্যার, এগুলো ছাড়া বাকিদের ক্ষেত্রে এই 45 ডিগ্রি টেস্ট হয়। এগুলোর ক্ষেত্রে করা যাবে না, এটা হচ্ছে একটা বাধ্যবাধকতা। হুম, এরপর এলওয়াই টেস্ট। এলওয়াই হচ্ছে লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স। এটা মূলত হচ্ছে ডিটারমাইন করে যে আসলে তোমার একটা ম্যাটেরিয়াল পুড়তে মিনিমাম কতটুকু অক্সিজেন লাগতেছে, এইটা। এই জন্য এলওয়াই কে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এবং এটার হচ্ছে সূত্র হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন বাই টোটাল কনসেন্ট্রেশন ইন্টু 100। হুম, এখানে টোটাল কনসেন্ট্রেশন বলতে বোঝাচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, অন্য কোনো হুম, গ্যাস দেওয়া যাবে না। আর আমরা তো জানি যে বাতাসে হচ্ছে 21% অক্সিজেন আছে। তো হ্যাঁ, যদি এলওআই যদি 21-এর থেকে কম হয়, সাপোজ ধরো 19% লাগে, এটা তাহলে ফেল। বাতাসে দিলেই তো ওটা জ্বলবে। কারণ কি, কারণ বাতাসে তো আমার তার থেকে বেশি অক্সিজেন আছে, তাই না? বেশি অক্সিজেন আছে। দ্যাটস ওয়াই হুম, ফ্লেমেবিলিটি বাড়বে, মানে ফ্লেম রেজিস্ট্যান্সটা কি কমে যাবে। এ কারণে বলা হয় যে এলওআই যদি বেশি হয়, তার মানে বাতাসের থেকে যদি বেশি হয় তাহলে ওটা কি কম পড়বে, কারণ কি ওইটাতে এক্সট্রা অক্সিজেন তোমাকে প্রোভাইড করতে হবে। দ্যাটস হ্যাঁ, ওয়াই এটা ফ্লামেবিলিটি কমবে এবং ফ্লেম রেজিস্ট্যান্স কি বেশি। বাড়বে। হুম, তো এখানে কিছু স্যাম্পল প্রিপারেশন বলা আছে, তো আমি এত কিছু পড়ি না, আমি জাস্ট এটা পড়ছি যে শীট ম্যাটেরিয়াল, কারণ ফেব্রিকটা অনেকটা শীটের মতো না। হ্যাঁ, শীট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লেন্থ হচ্ছে 80 × 150, উইথ হচ্ছে 10 ± 5 মিলিমিটার, আর থিকনেস হলো লেস অর ইকুয়াল 10.5 মিলিমিটার, এটা। হুম, আর ক্রাইটেরিয়া আর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে যে তুমি আগে ম্যাটেরিয়ালটাকে আগে কি করবা, যে মিক্সারের উপরে ফিট করবা, ভার্টিক্যালি ফিট করবা, তারপর চিমনি থেকে তুমি এই মিক্সচারটা ফ্লো করবা যাতে ওইটাতে লাগে। এরপর স্পেসিমেনের ওই উপরে কি তুমি কি করবা, আগুন দিবা। দিলে যখন লেগে যাবে সেটা তুমি অবজার্ভ করবা, এবং অবজার্ভ করার পর তুমি এটা দেখবা যে আসলে মিনিমাম কতটুকু অক্সিজেন কনসেন্ট্রেশন লাগলো, এটা হচ্ছে তোমার ইয়ে করার জন্য। আর রেজাল্ট ইন্টারপ্রিটেশনটা হচ্ছে তোমার যদি এলওয়াই যদি 22%-এর থেকে যদি কম হয়, তাহলে ধরে নেওয়া হয় যে মোটামুটি হচ্ছে এটা ফ্ল্যামেবল। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ফ্ল্যামেবল তার মানে হচ্ছে, তো যেহেতু যেহেতু তোমার হচ্ছে এখানে কম পরিমাণ অক্সিজেন লাগতেছে জ্বলতে, তার মানে বাতাসে কি হেল্প করতেছে, সো এটা অনেক দ্রুত পুড়ে যাবে। আর যদি এলওআই যদি 25% থেকে বেশি হয়, তাহলে ধরে নেওয়া হয় যে সহজে জ্বলবে না, কারণ অতিরিক্ত অক্সিজেন দেয়া লাগতেছে, এবং এটাকে বলা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট। হ্যাঁ। আর এরপর হচ্ছে UL94। এটা খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে UL94 মূলত হচ্ছে টেস্ট করা হয় হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক যে ম্যাটেরিয়াল গুলা, এগুলোর জন্য এবং পলিমারের জন্য স্পেশালি এই টেস্টটাই বেশি করা হয়, থার্মোপ্লাস্টিক না। আর এটার ক্ষেত্রে হচ্ছে তোমরা এল ক্লাসিফিকেশন। এলওআই এর ম্যাথ আসতে পারে, বুঝছেন? যে অক্সিজেন কনসেন্ট্রেশন আছে 2, আর নাইট্রোজেন কনসেন্ট্রেশন আছে 6, তাহলে অক্সিজেন মানে এলওআই কত? এলওআই হচ্ছে ওই যে 2 / 2 + 6, তাহলে ওটা সম্ভব হচ্ছে হইলেও আসুক, সমস্যা টু নেই। বাই এইট হ্যাঁ, টোয়েন্টি হ্যাঁ, পার্সেন্ট আচ্ছা দেখো তো স্যাম্পল প্রিপারেশনটা হচ্ছে যে এখানে তুমি কি করবা, লেন্থ হচ্ছে 125 + -5 মিলিমিটার, আর উইথ হচ্ছে 13 ± 0.5 মিলিমিটার। আর এই ক্ষেত্রে কন্ডিশনিং করা হয় অ্যাটলিস্ট 48 ঘন্টা। টেস্টিং এর আগে টেম্পারেচার থাকে হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইচ হচ্ছে 50। আর যদি সেট আপের কথা বলতে চাই, যে ভার্টিক্যালি সেট আপ করা হয়। আর ডিটেলস যদি ওয়ার্কিং প্রসিডিউর আমি বলি, এই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে স্পেসিমেনটাকে তোমার বটম এডজে 10, মানে 10 ± 5 সেকেন্ড তোমাকে হচ্ছে এটাকে ফ্লেম অ্যাপ্লাই করা হয়। করার পর এটাকে উইথড্র করা হয়। উইথড্র করার পর যদি আফটার ফ্লেম দেখা যায়, মানে এখনো জ্বলতেছে,
তাহলে আফটার ফ্লেম টাইম কত সেটা রেকর্ড করা হয়, সেটাকে বলা হচ্ছে T1। এরপর আবার পুনরায় 10 সেকেন্ড ফ্লেম দেওয়া হয়। দেওয়ার পর দেখা হয় যে আফটার ফ্লেম পাওয়া যাচ্ছে কিনা। যদি আফটার ফ্লেম পাওয়া যায় তাহলে সেটা হলো T2। আর যদি গ্লো টাইম পাওয়া যায় এক্ষেত্রে গ্লো টাইম T3, এখানে এখানে একটা T3 আসবে। টি টি থ্রি থ্রিটা আসবে। কি হয়, রেকর্ড করা হয়। আর কোনো প্রকার যদি ফ্লেমিং ডিপ দেখা যায় সেটাও তোমার তো রেকর্ড করতেই হবে, কারণ ওটা একটা হ্যাঁ, ফ্যাক্টরস। এখন ওটা ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো ক্রাইটেরিয়াটা সেদিন মনে হয় একটু ইয়ে হয়েছিল, আজকে একটু দেখো। সেটা হচ্ছে আফটার ফ্লেম টাইম T1 আর T2। আচ্ছা দেখো এখানে লেস অর ইকুয়াল 10 সেকেন্ড আফটার ফ্লেম টাইম, মানে আগুন সরানোর পর তোমার 10 সেকেন্ড জ্বলতেছে। এটা হলো 30 সেকেন্ড চলতেছে। এটা 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 হলো কত সেকেন্ড, 30 সেকেন্ড চলতেছে। তাহলে এই যে 10 সেকেন্ড চলতেছে, এটা কি কম চলতেছে না? হ্যাঁ, কম সময় চলতেছে। তাহলে V1 এর থেকে V0 কি বেশি ফ্লেম রেজিস্ট্যান্ট না? হ্যাঁ। V1 এর থেকে V0 ফ্লেম রেজিস্ট্যান্ট, সিমিলারলি V2 এর থেকেও V0 কি ফ্লেম রেজিস্ট্যান্ট। আবার তাহলে এটা আর হলো এই আমাদের। হ্যাঁ বলো। হ্যাঁ, এই প্রথমটা ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা মনে হয় ঠিক নাই। আপনি তৃতীয়টা যেটা লিখছেন, যে T2 + T3, মানে আমি হ্যাঁ, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করছিলাম V0 V1 V2 কম্পারিজন দেখাইতে। তো ও খুব সিম্পলিফাই করে বলছে, আপনার প্রথম লাইনটার সাথে দিছে সে, আর এরপরেরটা দিছে যে ওভারঅল ওভারঅল হচ্ছে সব মিলে যদি 30 সেকেন্ড টাইম নেয়, সব মিলে মানে T1 + T2 + T3, যদি গ্লো টাইম ইফ T3 থাকে, তার সেটা 30 সেকেন্ডের ভিতরে হলে এটা V0। বুঝছেন? মানে 2 নাম্বার পয়েন্টটা তারা ডিসকাসই করে নাই, যে 250 সেকেন্ডের ব্যাপারটা, T1 + T2। তাহলে এটা এটা কি লিখছে, T1 + T2 + T3 এখানে 30 সেকেন্ডে আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা 60 সেকেন্ড দেওয়া আছে। হ্যাঁ, এটাও ষাট তো সেকেন্ড কি- আর আর V2 যেটা একদম পোর রেজিস্ট্যান্স, যেটা ওটাতে ড্রিপিং হবে। এই হচ্ছে পার্থক্য। এবার আপনার হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, এই যে বার্নিং আপ যেটা, এই পয়েন্টটা দেয় নাই, তার নিচের পয়েন্টটা দিছে ড্রিপিং। আমি এখানে দেখেন এইগুলো এই তো যে তিন তিন। খুঁজে খুঁজে নেট থেকে বের করলাম, যে চ্যাট জিপিটি দেখি নাই, যাই হোক ওটা। তার মানে হ্যাঁ, মূল কথা হচ্ছে যে তোমার, বাকি দুইটা স্কিপ করতে পারেন, এই মানে তো 1 3 5। তার মানে হচ্ছে V0টা হচ্ছে তোমার ফ্লেম রেজিস্ট্যান্ট বেশি, ভি হ্যাঁ, ওয়ানটা ফ্লেম রেজিস্ট্যান্ট তুলনামূলক কম, মিডিয়াম V2টা আরো কম। পোর। ঠিক আছে। হ্যাঁ, তার মানে V0 হচ্ছে তোমার কি ফ্ল্যামেবিলিটি, এটার কি মানে এটা হচ্ছে কম, ফ্লেম রেজিস্ট্যান্ট, ফ্লেম রেজিস্ট্যান্স বেশি। হাই ফ্লেম রেজিস্ট্যান্ট। হাই ফ্লেম হ্যাঁ, রেজিস্ট্যান্স ওটা গুড, ওটা হচ্ছে ব্যাড মনে করো। ব্যাড বা পোর। হ্যাঁ, এই তো, এই হচ্ছে মোটামুটি ছিল আমার ফ্লেম ফ্লেম রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্সের উপর একটা প্রেজেন্টেশন।